করি, যেটা আসলে আমাদের ফ্যামিলি একটা ট্র্যাডিশন, আমার বাবা থেকে শেখা মানুষ এই কাজগুলো করি। তবে হ্যাঁ, ঈদের জন্য যে কিছু করি না তা না, অনেক আগে থেকে গুছিয়ে রাখি। অনেকদিন পরে আপনি একটা মাঝখানে আসেনি আসলে করোনার কারণে, আর কিছুটা সময় আসেনি, আমার বাবা মারা যাওয়ার পর একটু পারিবারিক সমস্যা ছিল কিছু, সেই সমাধান করার জন্য দিয়ে আসলে আমি ওদিকে একটু ব্যস্ত ছিলাম, এদিকে আসা হয়নি। এটা তো আমার দ্বিতীয় পরিবার, আসলে না কেন রাগ ক্ষোভ, আসলে রাগ ক্ষোভ একটু দুঃখ লাগে মাঝে মাঝে যে নিজের মানুষগুলা আসলে বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে কাজ দরকার, সরকারি পৃষ্ঠপোষকতা দরকার, ভালো ভালো প্রযোজক দরকার, পরিচালক দরকার এবং সবার মধ্যে সমন্বয় দরকার। তো সেই দিক দিয়ে আমি চিন্তা করি যে আমরা যদি পারি বা আল্লাহ যদি কতটা আমাদের উপর আসলে রহমত পোষণ করেন যে আমরা নিজেরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, তাহলেই হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। খুবই ভীষণ এখন আসছি তো আসবে। আজকে আমাদের আসলে ফিল্ম ক্লাবের হচ্ছে ইফতার পার্টি ছিল। আশা যে সবার সাথে দেখা হবে। আমি কিন্তু এখন ওখানে যাই। আমি এসেই প্রথমে আমার প্রাণের জায়গা, আমার শিল্পী সমিতিতে ঢুকেছি। আমার সমিতির মধ্যে কোন আর্টিস্টরা আছেন, সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা করেছি। এখন পরিচালক সমিতি, তারপর প্রযোজক সমিতি, সব জায়গায় যাবো, গিয়ে নামিয়ে হয়তো আমার ইফতার পার্টিতে যাবো। কিন্তু আসলে আমরা আগে থেকে এভাবেই অভ্যস্ত যে সবাই সবার, কেউ কারো একার না, সবার সাথে দেখা করা, সিনিয়রদের সাথে দেখা করা, কথা বলা, টাইম দেওয়া, সালাম দেওয়া, এই একটা জায়গায় আসার উদ্দেশ্যই হচ্ছে সবাইকে একসাথে পাওয়া, যেটা আসলে আমরা বাসায় পাই না। বা ধরেন দাওয়াতে 5 জন যায়, 10 জন যায়, 50 জন যায়, সবাই যায় না। এবার একটু ভিন্ন প্রশ্ন যায় সামনে এসএসসির মানে শিল্পী সমিতি নির্বাচন নির্বাচন নিয়ে আপনার কতটুকু আশা? আমি অনেক আশাবাদী, আবার একদিক দিয়ে খুব টেনশনেও আছি। হার জিত যে কোনো খেলায় বা নির্বাচনে যে কোনো কাজে থাকবে, কোনো এক পক্ষ জিতবে, কোনো এক বা দুই পক্ষ হারবে, কিন্তু তারা যদি পরবর্তীতে সমন্বয় করে কাজটা করতে না পারে, তাহলে কিন্তু আবারও আমরা বরাবরের মতো ব্যর্থ হব। আমি অনেক আশাবাদী আর অনেক দোয়া করছি, রোজার মুখে রোজা নিয়ে দোয়া করছি যে সবাই যেন যে জিতবে তাকে সফলভাবে সাপোর্ট করে, সুস্থ, সুন্দর, সুষ্ঠু প্রতিযোগিতামূলক আচরণ করে এবং পরবর্তীতে সাপোর্ট করে গিয়ে কাজটা ভালো দিকে। আমাদের এগুলো কি জন্য করা দেখেন, এটা হচ্ছে অবৈতনিক সামাজিক একটা কার্যক্রম, যেখানে আসলে সবার ব্যক্তিগত স্বার্থ না, সবার সম্মিলিত স্বার্থের দিকেই আমরা ফোকাসড করি। সো সেটাই যদি আমরা ধরে রেখে আগিয়ে যাই, এবং আমাদের এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন উনি অবশ্যই অনেক হেল্পফুল, অনেক হচ্ছে কালচারাল মাইন্ডেড, যেটা আমাদের জন্য প্লাস পজিটিভ একটা দিক। সো আশা করি এটা আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। আপনি নির্বাচন কেন করছেন? আসলে আমি মনে করি এখনো আমি নিজেকে ওইটার জন্য প্রস্তুত মনে করি না, আবার করি এই কারণে বলছি যে আমি যেভাবে সুস্থভাবে চিন্তা করি বা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা প্রতিযোগিতামূলক পরিবেশ পছন্দ করি, আমার কাছে কেন জানি মনে হয় এখন আমরা উপযুক্ত চিন্তাধারায় পৌঁছতে পারি, যখন পৌঁছতে পারবো ইনশাল্লাহ করবো। তবে যারা আসবেন এবার অবশ্যই তারা ভালো কাজ করবেন, একদম আমি আশাবাদী, 100% আশাবাদী। এবং এবার কেউ আসলে কাজ করে না বা কাজে ভালো না, অযোগ্য কেউ আসতে পারবে না। সো আপনার পছন্দের তালিকায় কোন প্যানেলটা আছে? এভাবে বলা যাবে না, কোনো ব্যক্তি হিসাবে আছে কোনো একটা ফুল কেউ যদি বলে আমি একটা ফুল প্যানেলের সবাইকে ভালোবাসি, এটা কিন্তু সত্যি হতে পারি না। বিভিন্ন প্যানেলে বিভিন্ন মানুষ আছে, এটা আমার মধ্যেই থাক, ভোট দিয়ে সেটা প্রমাণ করা যাবে। অনেক সময় হয় কি মানে অনেক সময় নেক্সট টাইম আমরা দেখি যে জাতীয় নির্বাচনগুলো আর মানে কন্ট্রোভার্সি এবার নির্বাচন দিয়ে কিন্তু কম কন্ট্রোভার্সি এড়িয়ে একটা সুষ্ঠু নির্বাচন এফিসিয়েন্ট কীভাবে সম্ভব হয়? ওই যে আপনাকে বলছি যে সেলিব্রিটি যেহেতু সবার চোখ থাকবে, দেখেন একটা সাধারণ পাবলিক সে অসুস্থ হলো কিনা, কি কথা বলে, সেটা কিন্তু কোর্ট হয়, কোটেশনে যায় না, কোটেশনে যায় একটা সেলিব্রিটির কথা, যে অমুক সেলিব্রিটি এই কথাটা বলেছেন, এই কার্যকলাপটা করেছে। সো আমাদেরকে আসলে মুভমেন্টে অনেক বেশি সচেতন হতে হবে, কথাবার্তায় আচার আচরণে অনেক সংবেদনশীল হতে হবে, এবং পরবর্তী ওই যে বললাম মনোভাবটা এমন না যে অমুক এই কাজটা করেছে অনেক ভালো, অ্যাপ্রিসিয়েট করতে হবে, প্লাস আমি এর থেকে ভালো করবো, এত ভালো করবো যে আমাকে পাবলিক বা অন্যান্য সদস্য যারা আছে এমনি ভালোবাসবে। এই মন মানসিকতা নিয়ে কাজটা করলে হয়তো আমরা ফেয়ার কিছু পাবো। এবার আপনার ব্যক্তিগত সাকিবের বর্তমান ব্যস্ততা কি?
আপাতত আমি একটা কাজ ছবি শেষ করেছি আর 3 দিনের শুটিং আছে, একটু ডাবিং বাকি আছে। আর এছাড়া পড়াশোনার পাশাপাশি একটু লেখালেখির কাজে আছি। আল্লাহ যদি চাহে দোয়া করবেন, আমি একটা ছবি প্রযোজনা করার চিন্তাভাবনা করছি। খুবই একটা ট্রু স্টোরি নিয়ে, মানুষের জীবন কাহিনী নিয়ে। আশা করি এটা খুব ভালো কিছু হবে। এটার পিছনে বিগত 6 মাস যাবৎ লেখালেখি করছি। পরবর্তীতে এটা হয়তো একটু আপডেট করার জন্য বাইরেও পাঠাবো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। আর কাজের মধ্যে আছি, কাজ করছি। আর একটা চ্যানেলের সাথে আমি জড়িত ছিলাম বা আছি, ওদের মিডিয়া হাউসের সাথে কাজ করছি। আর এই তো এগুলো নিয়ে আছি। একটা সময় আপনি অবৈধ সিনেমায় কাজ করেছেন, অসংখ্য সিনেমায় কাজ করেছেন। এখন অবহিত না, আমি বরাবরই খুবই সিলেক্টিভ কাজ করেছি। এখনো আমি সিলেক্টিভ কাজ করব। মাঝখানে ইরেগুলার ছিলাম, ওই যে বললাম পারিবারিক বিষয়টা, বাবা মারা গেছে। তারপরে হচ্ছে BBMA কমপ্লিট করলাম, আমার ব্রেকআপ স্টাডি ছিল 6 বছর। 6 বছর কাজের কারণে আমি রেগুলার হয়ে গেছি, আমার সমস্ত ক্রেডিট বাদ হয়ে গেছে। পরবর্তীতে আমাকে ফ্রেশার্স হয়ে আবার পুরোটা শেষ করতে হয়েছে, আমার 1.5 বছরই লস হয়ে গেছে। ওটা শেষ করলাম, করার পর MBA করেছি। ওর PhDর জন্য যখন রেডি হয়েছে, আমার বাচ্চা মারা যাওয়ার পরবর্তীতে ফ্যামিলি ইস্যুস যা হয়, আমি একমাত্র মেয়ে, আমার ভাই 13 বছর যাবৎ কানাডায় আছে। তো দেখা গেছে যে পারিবারিক কিছু ঝামেলা প্লাস করোনা চলছিল। আবার ছবিও তো ওভাবে, আমি এখনো মনে করি না যে কোনো ছবি ওই যে 15, 20, 30 লাখ টাকার বাজেটের ছবি আমি কখনো কাজ করবো না করবো না সেটা জানি না, কিন্তু ও ধরনের বাজেটের আমি না ছবি না টেলিফিল্ম জাতীয় কাজ আমি করবো না। আমি যেভাবে দেখে বড় হয়েছি বা যেভাবে যে বড় বড় ডিরেক্টরদের হাত ধরে এসে কাজ করেছি, আমি অ্যারেঞ্জমেন্টের দেখেই কাজ করবো। আমার পারিশ্রমিক কম বেশি হতে পারে, কিন্তু আমার অ্যারেঞ্জমেন্টটা ঠিক থাকতে হবে। সো এখনও আমি সিলেক্টিভই হয়তো বছরে 1-2টাই করবো, কারণ এত বড় বড় কাজ হয়তো সবাই করবে না। কিন্তু যতটুকু করা সম্ভব ততটুকু করবো, নিজের মান সম্মান বজায় রেখে যেতে। কারণ পর্দায় কিন্তু পিছনে আমি বলতে পারবো না যে ভাই বাজেট ছিল না আমি এই কাপড়টা করতে পারি, বাজেট ছিল না আমি এই কাজটা ঠিক মতো করতে পারিনি, এটা কিন্তু বলা যাবে না। তো আমাকে আমার দর্শকরা যেভাবে দেখে অভ্যস্ত, আমি ওই লেভেল থেকে নিচে নামবো। আমি যতটুকু জানি আপনার লাস্ট সিনেমা রোহিঙ্গার পর হ্যাঁ, রোহিঙ্গা নিয়ে কাজ করেছি। ওখানে আমরা প্রায় 2.5 মাস উখিয়াতে ছিলাম, ক্যাম্পে ছিলাম। প্রতিদিন আমাদের 3-4টা পাহাড় আপ ডাউন করা লেগেছে। আমাদের স্বনামধন্য ডিরেক্টর ওয়াহিদুজ্জামান ডায়মন্ড সম্পর্কে যাদের আইডিয়া আছে বা নেই, তাদের সম্পর্কে বলছি, তাদেরকে বলছি, উনি যতক্ষণ পর্যন্ত না একটা টেক ওকে হয়েছে, সারাদিন এমনও গেছে একটা টেক উনি নিয়েছে, বারবার নিয়েছেন, বারবার পাহাড়ে উঠেছে নেমেছে। কাজ আসলে এভাবেই হয়। কাজ আমি চিন্তা করলাম আজকে সারাদিনে আমি 10টা সিকোয়েন্স করে ফেলবো অ্যাট এনি কস্ট, হোক আর না হোক, সেটাকে আমি কাজ এখনো মনে করি না। আমি কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলছি না, সবাই ভালো, যার যার ব্যক্তিগত। আমি অভিনয় শিল্পী, আমি আসলে এখানে শুধু নায়িকা হতে আসিনি, আমি অভিনয় শিল্পী হতে এসেছিলাম। আমি অভিনয় শিল্পী এই ইফতারির সময় হয়ে গেছে কিন্তু। যেহেতু রোহিঙ্গা সিনেমায় কাজ করেছেন, ওদের সঙ্গে আপনার পরিচিত হয়েছে, সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল এবং রোহিঙ্গাদের নিয়ে আপনার আমার মন্তব্য, রোহিঙ্গাদের দূরে থেকে যতটা কষ্টে আছে বলা হতো বা জেনেছিলাম, গিয়ে দেখলাম ওরা আমাদের সাধারণ বাঙালিদের থেকেও ভালো অবস্থায় আছে। তারা বাইরের ফান্ডিং পাচ্ছে, তারা বাইরের কসমেটিক্স ইউজ করছে, বাইরের খাবার টিফিন ট্রের প্রতিভূতি এসেছে। ওয়ারেস আমাদের নর্মাল পাবলিক যারা নিম্ন শ্রেণী বিলং করে, তারা এখনো অবহেলিত। সো আমি মনে করি আসলে রোহিঙ্গারা আমাদের দেশে যতটা ভালো আছে, এটা নিয়ে আসলে কথা বলারই কিছু নেই এবং টেনশন করার কিছু নেই। বহির্বিশ্বের আমাদেরকে আসলে সেলুট দেওয়া উচিত যে আমাদের মতো আমরা একটা মধ্য শ্রেণীর দেশ, মধ্যম আয়ের একটা দেশ, দরিদ্র দেশ হয়েও বাইরের গেস্টদেরকে আমরা এত ভালোভাবে রেখেছি। ওকে ঈদে মুক্তি পাচ্ছে 12টি সিনেমা।